আচ্ছা, আমরা অ্যাসিডের শেষ ক্লাসে এসে গেছি। অ্যাসিডের ক্ষেত্রে আমরা আজকে অ্যাসিডের বিভিন্ন ধরনের অ্যাসিডের স্ট্রেংথ কি করে মাপে সেটা একটু নিয়ে আলোচনা করব। সাধারণত অর্গানিক অ্যাসিড খুব উইক অ্যাসিড হয়। ইনঅর্গানিক অ্যাসিডের মধ্যে যেগুলো উইক, অর্গানিক অ্যাসিড তার চাইতেও কম ভাঙে। এবং অর্গানিক অ্যাসিডের অ্যাসিডিটি মাপার বিভিন্ন স্কেল আছে। যেমন ধরো এইচ একটা অর্গানিক অ্যাসিড, এটা ভেঙে কি আয়ন দেবে? এইচ প্লাস আর এ মাইনাস আয়ন, এই তো দেবে। এইচ এ ভেঙে এইচ প্লাস আয়ন দেবে আর এ মাইনাস আয়ন দেবে। দুটোর মধ্যে একটা ইকুইলিব্রিয়াম থাকবে। যেহেতু এটা খুব উইক অ্যাসিড, তাই খুব কম পরিমাণে এটা ভাঙবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তাকে যদি আমরা কে এ বলি, এ হচ্ছে অ্যাসিডের জন্য, সেটা সমান কি হবে? কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ এ মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এইচ এ। এবার অ্যাসিড কখন স্ট্রং হবে? যখন অ্যাসিড বেশি পরিমাণে ভাঙবে, মানে এইচ প্লাস আয়ন সলিউশনে বেশি পরিমাণে তৈরি হবে। এইচ প্লাস আয়ন সলিউশনে বেশি পরিমাণে তৈরি হলে কে এর ভ্যালু কি হয়? কে এর ভ্যালু বাড়ে। তাহলে দুটো অর্গানিক অ্যাসিডের মধ্যে যদি আমরা তুলনা করতে যাই, কম্পেয়ার করতে যাই, হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার, তাহলে তাদের কে এর মান দিয়ে আমরা বিচার করতে পারি যে যার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এর ভ্যালু বেশি, সে স্ট্রং অ্যাসিড। আবার আরেকটা স্কেল আছে পিকে। পিকে মানে মাইনাস লগ অফ কে। এগুলো তোমরা 11 ক্লাসে আয়নিক ইকুইলিব্রিয়া করতে গিয়ে পড়েছো। পিকে মানে মাইনাস লগ অফ কে। তো কে এর মান বেশি হলে অ্যাসিড বেশি, শক্তিশালী বেশি। কে এর মান যদি বেশি হয় তাহলে লগ কে এর মানও বেশি হবে, তাই তো? লগ 2 এর চেয়ে লগ 3 এর মান তো বেশি। কিন্তু তার আগে একটা মাইনাস আছে। তাহলে লগ কে যত বেশি হবে, মাইনাস লগ কে কিন্তু তত ছোট হবে। তাহলে কে বেশি তীব্র অ্যাসিড? হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার? না যার কে এর ভ্যালু বেশি। কে এর ভ্যালু যদি বেশি হয় তাহলে কিন্তু পিকে এর ভ্যালুটা কমে যাবে। কে এর ভ্যালু বেশি মানে লগ কে বেশি, তার মানে মাইনাস লগ কে কম। তাহলে কে বেশি অ্যাসিড? না যার পিকে এর ভ্যালুটা কম। আমরা সাধারণত অর্গানিক অ্যাসিড, জৈব অ্যাসিডগুলোর অ্যাসিডিটি বিচার করার সময় এই পিকে ভ্যালু দিয়ে বিচার করি, যে অমুকের পিকে 3.7, এর পিকে 3, তাহলে যার 3 সে নিশ্চয় 3.7 এর চাইতে স্ট্রঙ্গার হবে। বোঝা যাচ্ছে কথাটা? তো সবসময় তো এই পিকে ভ্যালুগুলো আমাদের স্মরণে থাকে না। আমরা সেগুলো ফিজিক্যালি অনেক সময় এক্সপ্লেন করার চেষ্টা করি। এখানে একটা প্রবলেম লিখে রাখা আছে, ফর্মিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড, হুইচ ওয়ান ইজ স্ট্রঙ্গার। অর্থাৎ কিনা কার কে এর ভ্যালু বেশি, মানে কার পিকে এর ভ্যালু কম। এবার কারোর যদি পিকে এর ভ্যালু মুখস্থ থাকে বা কে এর ভ্যালু মুখস্থ থাকে, সে বলে দেবে এর পিকে এর ভ্যালুটা কম, তাই এটা বেশি অ্যাসিড। কিন্তু সেটা খুব সেই মুখস্থ করার মতোই হয়ে গেল। হ্যাঁ, আমরা ফিজিক্যালি বোঝার চেষ্টা করি। দেখো, যে বেশি অ্যাসিড হবে সে তো সলিউশনে বেশি এইচ প্লাস আয়ন দেবে। কোন হাইড্রোজেনটা সলিউশনে এইচ প্লাস হিসাবে আসে? অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনটা যুক্ত আছে সেইটা ভাঙে। এই যে ভাঙাটা আমি দেখেও রেখেছি এখানে, অক্সিজেন এবং হাইড্রোজেনের মাঝে যে বন্ড আছে এই বন্ডটা ভাঙে। কখনোই কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙে না। তার কারণ হচ্ছে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যে বন্ড, তার পোলারিটি অনেক বেশি। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? 3.5। হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? 2.1। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা হচ্ছে 1.4। কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5, হাইড্রোজেন হচ্ছে 2.1, তাহলে ডিফারেন্সটা হচ্ছে 0.5। তাহলে কার্বন হাইড্রোজেন বন্ডের যা পোলারিটি, অক্সিজেন হাইড্রোজেন বন্ডের পোলারিটি ডেফিনেটলি তার চাইতে অনেক বেশি।
সেই জন্য জলে দিলে এই অক্সিজেন হাইড্রোজেন বন্ডটা ভাঙে, H প্লাস আয়ন এইখান থেকেই তৈরি হয়। এখন যে বেশি H প্লাস আয়ন দিতে পারবে সে স্ট্রং অ্যাসিড, তার শক্তি বেশি, স্ট্রঙ্গার বলতে পারো তুলনা করে। দুভাবে আমরা বিচার করতে পারি। ধরো এই বন্ডের পোলারিটি যত বেশি হবে তত সহজে ভাঙবে, তো আমরা মূল গঠনটার থেকে এই বন্ডের পোলারিটির কথা ভাবতে পারি। OH এই গ্রুপটার সাথে কি লেগে আছে, দেখো এখানে একটা CO গ্রুপ লেখা আছে। CO গ্রুপ কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে CO গ্রুপ পজেসেস, CO গ্রুপের আছে কি মাইনাস I এফেক্ট। CO গ্রুপ পজেসেস মাইনাস I এফেক্ট। সেইখান থেকে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয়। টেনে নিলে কি হবে, অক্সিজেনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি বেড়ে যায়। এখন অক্সিজেন হচ্ছে গিয়ে তোমার একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। ইলেকট্রন ডেফিসিয়েন্সি বাড়লেই অক্সিজেনের স্টেবিলিটি কমে যায়, ফলে সে হাইড্রোজেনের বন্ড থেকে আগেই টানছিল কারণ তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি ছিল, এখন সে অনেক বেশি জোরে টানবে, তার মানে এই বন্ডের পোলারিটি বেড়ে যাবে। তাহলে CO গ্রুপের উপস্থিতির জন্য OH বন্ডের পোলারিটি বাড়ে, সেটা ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রেও বাড়ে, অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রেও বাড়ে। CO গ্রুপের প্রেজেন্সের জন্য OH বন্ডের পোলারিটিটা দু ক্ষেত্রেই বাড়ে। কিন্তু কোথায় বেশি বাড়ে? অ্যাসিটিক অ্যাসিডের গঠন লক্ষ্য করলে দেখবে সেখানে CO গ্রুপের সঙ্গে একটা CH3 গ্রুপ লেগে আছে, তাই না? CH3 গ্রুপের কিন্তু প্লাস I এফেক্ট আছে। এই গ্রুপটা কি আছে? দিস গ্রুপ হ্যাজ প্লাস I এফেক্ট, ধনাত্মক আবেশ প্রভাব আছে। সেই ইলেকট্রন ঠেলে, সে যার সাথে যুক্ত থাকে তাকে সেই ইলেকট্রন দিয়ে থাকে। তাহলে এখানে সে CO গ্রুপের সাথে যুক্ত আছে, তাহলে এখানে সে CO গ্রুপকে ইলেকট্রন দেবে। CO গ্রুপকে ইলেকট্রন দিলে কি হবে, CO গ্রুপের চাহিদাটা কমে যাবে ইলেকট্রনের প্রতি, তখন সেই দিক থেকে ইলেকট্রন টানবে ঠিকই, কিন্তু এখানে যত জোরে টানছিল এখানে তত জোরে টানবে না। তাই OH বন্ডটাও এখানে যতটা পোলার হয়ে যাচ্ছিল এখানে ততটা পোলার হবে না। CO গ্রুপের প্রভাবটা পুরোটাই OH বন্ডের ওপর পড়ছিল ফর্মিক অ্যাসিডে, ফলে OH বন্ডের পোলারিটিটা বেড়ে যাচ্ছিল। এখানে CO গ্রুপের প্রভাবটা পুরোটা OH বন্ডের ওপর পড়ছে না। প্রভাব মানে কি, CO গ্রুপের ইলেকট্রন উইথড্রয়িং যে ক্যাপাবিলিটি, যে ইচ্ছা ক্ষমতা, তার কারণ পাশে CH3 থাকায় সে আবার ইলেকট্রন ঠেলে CO গ্রুপের যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি সেটা অনেকটা পূরণ করে দিচ্ছে। তো এইভাবে আমরা দেখাতে পারি যে অ্যাসিটিক অ্যাসিডে CH3 গ্রুপ প্লাস I এফেক্টের সাহায্যে OH বন্ডের পোলারিটিটা বাড়তে দেয় না, যেটা থাকা সেটাই থাকে। আর ফর্মিক অ্যাসিডে ওই রকম কোনো প্লাস I এফেক্টের কোনো গ্রুপ নাই, তো তাই OH বন্ডের পোলারিটিটা এখানে অনেকটা বেড়ে যায় CO গ্রুপের কারণে। সেই জন্য ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের চাইতে সহজে H প্লাস আয়ন দিতে পারে সলিউশনে। এইভাবে আমরা একটা বিচার করতে পারি। আবার আরেকটা বিচার তোমাদের দেখাচ্ছি। এই যে আমি দেখালাম যে ফর্মিক অ্যাসিড ভেঙে H প্লাস আয়ন আর ফর্মেট আয়ন দিল, অ্যাসিটিক অ্যাসিড ভেঙে H প্লাস আয়ন দিল আর অ্যাসিটেট আয়ন দিল। এই ফর্মেট আয়নকে আমরা বলি কনজুগেট বেস, বাংলায় বলে অনুবন্ধী ক্ষার। কার কনজুগেট বেস বা কার অনুবন্ধী ক্ষার? ফর্মিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। অ্যাসিটেট আয়ন হচ্ছে কনজুগেট বেস। কার কনজুগেট বেস? অ্যাসিটিক অ্যাসিডের কনজুগেট বেস। অ্যাসিটেট আয়ন ইজ এ কনজুগেট বেস অফ অ্যাসিটিক অ্যাসিড। আমরা যখন এখান থেকে বিচার করব কার অ্যাসিডিটি বেশি, ওপরের বিচারটা আমাদের হয়ে গেছে, সেটা OH বন্ডের পোলারিটি কোথায় বাড়ছে কোথায় কমছে সেটা আমরা দেখে নিয়েছি, সেখান থেকে আমরা লিখেছি, সেভাবে একটা উত্তর হতে পারে। আবার এখান থেকে আমি আলাদা করে, মানে দুভাবেই উত্তরটা করা যেতে পারে, যে কোনো একটা করলেই হবে। এখানে কি বলা হচ্ছে যে ফর্মিক অ্যাসিড ভেঙে H প্লাস আয়ন আর ফর্মেট আয়ন দিচ্ছে, অ্যাসিটিক অ্যাসিড ভেঙে H প্লাস আয়ন আর অ্যাসিটেট আয়ন দিচ্ছে। এখন কে বেশি অ্যাসিড? না যে বেশি H প্লাস দেবে। কে বেশি H প্লাস দেবে? না দেখো যার ব্যাকওয়ার্ড প্রসেসটা কম হবে। প্রসেসটা তো রিভার্সেবল, এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে। ফর্মিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড ভেঙে যেমন আয়নগুলো দেয়, তেমনি আয়নগুলো আবার জোড়া বেঁধে ফর্মিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড ফেরত দিতে পারে। দুই দিকেই প্রক্রিয়াটা চলছে।
ফরওয়ার্ড প্রসেসে H প্লাস তৈরি হচ্ছে, ব্যাকওয়ার্ড প্রসেসে সেই H প্লাস আয়নগুলো সব অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তাহলে কে বেশি অ্যাসিড না যে বেশি H প্লাস দেয়? কে বেশি H প্লাস আয়ন দেয় না যার ব্যাকওয়ার্ড প্রসেস কম? ফরওয়ার্ড প্রসেস তো মানে উভমুখী নিয়ম কি, দুটো সবসময় চলবে, ইকুইলিব্রিয়াম মানে দুটো ইকুয়াল রেটে চলছে। তাহলে যার ব্যাকওয়ার্ড প্রসেস কম তার ক্ষেত্রে H প্লাস আয়নগুলো অ্যাবজর্ব হচ্ছে কম, ফলে সলিউশনে বেশি H প্লাস আয়ন থেকে যাচ্ছে। এবার কার ব্যাকওয়ার্ড প্রসেস কম? না এই যে দুটো কনজুগেট বেস, ফরমেট আয়ন আর অ্যাসিটেট আয়ন, এই দুটো কনজুগেট বেসের মধ্যে যেটা বেশি স্টেবল সেই H প্লাসের সাথে যুক্ত হতে চাইবে না। ক্যাটায়নটা তো কমন, দুটোই H প্লাস, অ্যানায়ন দুটো আলাদা। তাহলে যার অ্যানায়ন একটু বেশি স্টেবল সেই কি হবে, আর H প্লাসের সাথে যুক্ত হতে চাইবে না। H প্লাসের সাথে সে যদি যুক্ত হতে না চায় তাহলে তার ব্যাকওয়ার্ড প্রসেসটা কমে যাবে। চাইবে না কথাটা ভুল, চাওয়ার রেটটা কম হবে, আস্তে আস্তে চাই, তাহলে তার ব্যাকওয়ার্ড প্রসেসটা কম হবে। ব্যাকওয়ার্ড প্রসেস কম হলে সলিউশনের মধ্যে বেশি H প্লাস আয়ন থেকে যাবে, বেশি H প্লাস থাকলে সেটা অ্যাসিডিক হবে বেশি। এইবার দেখো যে দুটো ক্ষেত্রেই অক্সিজেনের মাথাতে নেগেটিভ চার্জ আছে, এখানেও অক্সিজেন নেগেটিভ চার্জ ক্যারি করছে, এখানেও অক্সিজেন নেগেটিভ চার্জ ক্যারি করছে। এবার দুটো ক্ষেত্রে অক্সিজেনের পাশে একটা CO গ্রুপ আছে, CO গ্রুপ করে কি ইলেকট্রন টানে, সেই ইলেকট্রন টেনে এই অক্সিজেনের মাথাতে নেগেটিভ চার্জটা কমিয়ে দেবে দুটো ক্ষেত্রে, এই অবধি কম। কিন্তু তারপরের অংশটা বিচার করো, অ্যাসিটেট আয়নে একটা CH3 গ্রুপ আছে। CH3 গ্রুপ কি হচ্ছে, সে তার আবার প্লাস আই এফেক্ট আছে। CH3 গ্রুপের কি আছে, প্লাস আই এফেক্ট, ধনাত্মক আবেশ প্রভাব। সে ইলেকট্রন ঠেলে CO গ্রুপের ইলেকট্রন টানার ক্ষমতাকে কমিয়ে দেয়। টানার ক্ষমতাকে কমিয়ে দিলে কি হবে, সে অক্সিজেনের থেকে ইলেকট্রন টানবে কম, তার মানে অক্সিজেনের মাথাতে বেশি নেগেটিভ থেকে যাবে, তার মানে তার H প্লাসের সাথে যুক্ত হওয়ার টেন্ডেন্সি বেড়ে যাবে। তাই অ্যাসিটেট আয়ন তুলনায় কম স্থায়ী হবে। আমরা বলি অ্যাসিটেট আয়নে CH3 গ্রুপ কি করে, তার ধনাত্মক আবেশ প্রভাব দ্বারা ঋণাত্মক আধান বহনকারী অক্সিজেন পরমাণুর উপর ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেয় মানে কি, ও ইলেকট্রন দিয়ে বাড়ায় না, ও ইলেকট্রন দেয় কাকে, CO কে দিলে CO টানার ইচ্ছাটা কমে যায়, তাই নেগেটিভ চার্জটা এখানে অ্যাকুমুলেটেড হয়ে যায়। সেই জন্য অ্যাসিটেট আয়ন ফরমেট আয়নের চাইতে কম স্থায়ী হয়। তাই ফর্মিক অ্যাসিড দ্রবণের মধ্যে বেশি পরিমাণে ভাঙে, বেশি H প্লাস আয়ন দেয়, তাই ফর্মিক অ্যাসিড বেশি অ্যাসিডিক। এটাও এক ধরনের ব্যাখ্যা, উত্তর লেখার এটাও একটা পদ্ধতি। এখানে আমরা কনজুগেট বেসের স্টেবিলিটি, কে বেশি অ্যাসিড না যার কনজুগেট বেস বেশি স্থায়ী সেই হচ্ছে বেশি অ্যাসিড, যার কনজুগেট বেস বেশি স্টেবল হবে সেই বেশি অ্যাসিড। প্রথমে আমরা কি দিয়েছিলাম, OH বন্ডের পোলারিটি দিয়ে বিচার করেছিলাম, আর এখানে বিচার করলাম কি কনজুগেট বেসের স্টেবিলিটি দিয়ে। কনজুগেট বেস বেশি স্টেবল তো অ্যাসিড বেশি, কনজুগেট বেস বেশি স্টেবল হতে কি হবে, ব্যাকওয়ার্ড প্রসেস কমে যাবে, ব্যাকওয়ার্ড প্রসেস কমলে কি হবে, সলিউশনের মধ্যে বেশি H প্লাস আয়ন থাকবে। এখানে কম স্থায়ী হচ্ছে কারণ CH3 গ্রুপটা প্লাস আই এফেক্ট দিয়ে এখান থেকে ইলেকট্রন টানা, মানে অক্সিজেন থেকে ইলেকট্রন টানা প্রবাবিলিটিটা কমিয়ে দিচ্ছে, যেটা ফরমেট আয়নে নেই। ফরমেট আয়নে তো হাইড্রোজেন, তো কোনো CH3 নেই। বুঝে যাচ্ছে কথাটা? আমরা আরো দু একটা এক্সাম্পল দেখতে পারি। ফর্মিক অ্যাসিড আছে, তাহলে কার পিকে ভ্যালু কম, অবশ্যই ফর্মিক অ্যাসিড। ধরো তোমাকে বিচার করতে দিল ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এই যৌগটার নাম হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তার সঙ্গে তুলনা করতে দিলে হয়তো অ্যাসিটিক অ্যাসিড।
তো আমরা কনজুগেট বেসের স্টেবিলিটি দিয়ে বিচার করি। ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড সলিউশনের মধ্যে ভেঙে কি তৈরি করবে? H+ আয়ন আর ক্লোরোঅ্যাসিটেট আয়ন। আর অ্যাসিটিক অ্যাসিড ভেঙে কি করবে? H+ আয়ন আর অ্যাসিড। এবার কে বেশি অ্যাসিড? না আবার আগের মতো বলি, যার থেকে আমি বেশি H+ আয়ন পাবো। কার থেকে বেশি H+ আয়ন পাবো? না যার ব্যাকওয়ার্ড প্রসেস কম হবে। কার ব্যাকওয়ার্ড প্রসেস কম হবে? না যার কনজুগেট বেস বেশি স্থায়ী হবে। তাহলে সেই বেশি অ্যাসিড যার কনজুগেট বেস বেশি স্টেবল। এবার দেখো ক্লোরোঅ্যাসিটেট আয়নে এবার Cl এসে গেছে। Cl এর ইলেকট্রোনেগেটিভিটি খুব বেশি। সেই ইলেকট্রন টানে আর এই ইলেকট্রন ঠেলতে পারবে না, বরং ইলেকট্রন টানবে। ইলেকট্রন টানলে CO গ্রুপের ইলেকট্রন ডেফিসিয়েন্সি আবার বাড়িয়ে দেবে ক্লোরিন। ক্লোরিন আর ইলেকট্রন দিতে সাহায্য করছে না, বরং টেনে নিচ্ছে, কারণ ওর ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। ফলে CO গ্রুপ এই অক্সিজেনের থেকে ইলেকট্রন নিজের দিকে অনেক বেশি আকর্ষণ করবে। আর অ্যাসিটেট আয়নেতে একই ফ্যাক্টর আমি বললাম, CH3 গ্রুপ ইলেকট্রন ঠেললে পরে COর ইলেকট্রন টানার ক্ষমতা কমে যাবে, তাই এই অক্সিজেনের মাথাতে ইলেকট্রন ডেনসিটি বেশি হবে। সেই জন্য অ্যাসিটেট আয়নটা কম স্টেবল হবে, কম স্থায়ী হবে। ফলে ক্লোরোঅ্যাসিটেট আয়নের স্থায়িত্ব বেশি, ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডের অ্যাসিডিটি বেশি। তো আমরা এরকম অর্ডার দেখতে পারি আর কি। অ্যাসিটিক অ্যাসিড, তার অ্যাসিডিটি হচ্ছে সবচাইতে কম, তার চাইতে বেশি অ্যাসিড হচ্ছে ক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড, তার চাইতে বেশি হচ্ছে ডাইক্লোরো অ্যাসিড। মানে ক্লোরিন যত বাড়বেই তত বুঝতেই পারছো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ফলে সে কনজুগেট বেসকে স্টেবল করতে থাকে। এরকম একটা অর্ডার। যত বেশি ক্লোরিন তত কনজুগেট বেসের স্থায়িত্ব বেশি, তত অ্যাসিডিটি বেশি। আবার ধরো হ্যালোজেন গুলো যদি তুমি পাল্টাও, ফ্লুরোঅ্যাসিটিক অ্যাসিড is more acidic than chloroacetic acid, which is more acidic than bromoacetic acid, which is more acidic than iodoacetic acid. বোঝা যাচ্ছে? তো এরকম তোমাদের হাইসাইনাইড লেভেলে এর চাইতে বেশি কিছু দেয় না আর কি, খুব একটা জটিলতার দিকে যায় না। কম্পিটিটিভ পরীক্ষায় নানান ধরনের অ্যাসিড দিয়ে টেস্ট করে যে ছেলে সত্যি করেই বুঝতে পারছে কিনা, যার কনজুগেট বেসের স্টেবিলিটি নানানভাবে ধরতে পারছে কিনা। তো আমরা আমার ইচ্ছা আছে এই সাধারণ সিলেবাসটা শেষ করে একদিন ওরকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের জটিল অ্যাসিড নিয়ে তাদের অ্যাসিডিক স্ট্রেংথ সম্পর্কে একটা তুলনামূলক আলোচনা করা। আমরা এটা শেষ করলাম অ্যাসিড চ্যাপ্টারটা আজকে। এর পরের দিন আমরা অ্যাসিড ডেরিভেটিভ অর্থাৎ অ্যাসিড সংজাত যৌগ, অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যানহাইড্রাইড, এস্টার, এই যৌগগুলোকে নিয়ে পড়াশোনা করব। আজকে এই পর্যন্ত।